देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. কর্মজীবন আমাদের শিখিয়ে গেছেন কিভাবে সততার সহিত জীবনযাপন করা যায়, মানুষের পাশে থাকা যায়। আমরা জননেতা বিশ্ববন্ধু সেনকে আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের অন্তরের করছেন জননেতা শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেনকে। একে একে আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন বিশেষ জনেরা পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি। আমরা সবাই আমাদের এই প্রয়াত অধ্যক্ষ উনি ওনার জীবনী নিয়ে ওনারা দীর্ঘকাল যেতেন, আমি তার কাছে তুলে ধরতাম, তিনি কাজটা আন্তরিকভাবে করার চেষ্টা করতেন। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সাহিত্য অনুরাগী, কবিতা লিখতেন, রবীন্দ্র অনুরাগী, নজরুল অনুরাগী। তার চেম্বারে সুমনবাবু, তারা জানেন সুমনবাবু এই কাজটা করেছেন, সুমন সাহা। তার কম্পিউটারে সমস্ত রবীন্দ্রসঙ্গীত, অনেক পুরনো শিল্পীদের গাওয়া গান, যে শিল্পীদের গাওয়া গান আমরা আজকের দিনে খুব কম শুনি, তিনি শুনতেন, তিনি বলতেন, রিওয়াইন্ড করতেন যে এই গানটা কি পরিস্থিতিতে গিয়েছিলেন, কাকে লক্ষ্য করে এই গানটা তিনি গেয়েছিলেন। দিদি একবার নজরুলের নাতনি এসেছিলেন, কবি নজরুলের নাতনি এসেছিলেন আমার সাথে দেখা করে। আমাদের বিশ্ববন্ধু সেনের প্রয়াত অধ্যক্ষের চেম্বারও তিনি গেছেন। তাকে তিনি প্রশ্ন বানিয়ে জর্জরিত করেছিলেন। এই কবিতাটা কখন লিখেছিলেন? বুলবুলকে নিয়ে লিখেছিলেন, কবি নজরুলের ছেলে বুলবুল, তাকে নিয়ে লিখেছিলেন। কোন পরিস্থিতিতে লিখেছিলেন? প্রত্যেকটি বিষয় নিয়ে তার পড়াশোনা ছিল। সবচেয়ে যেটা আমাকে আকর্ষিত করত, তিনি চেম্বারে এসেই প্রথম গুরুদেব রাম ঠাকুরকে আগে প্রণাম করতেন, তারপর তার বাবা মাকে প্রণাম করে তারপর তিনি চেয়ারে বসতেন। এটা আমাদেরকে শিখিয়েছে যে আমাদের যিনি দীক্ষাগুরু তাদেরকে কিভাবে সম্মান করতে হয়। যারা শিক্ষাগুরু, বাবা মা আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা, তাদেরকে কিভাবে সম্মান করতে হয়। আর খুব কাকতালীয়ভাবে স্পিকার, ডেপুটি স্পিকার এবং আমরা তিনজনই রাম ঠাকুরের দীক্ষিত ছিলাম। আমরা গুরু ভাই বোনও ছিলাম। অনেক স্মৃতি যেগুলো কখনোই আমি ভুলতে পারবো না। আজও তার চেহারার দিকে তাকাতে পারি না, ফটোর দিকে তাকাতে পারি না। তিনি তার রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতই বলতে হয়, তুমি রবে নীরবে আমার হৃদয়ে, সেটা আমাকে বলতেই হয়। শুধু আজকের দিনে এটুকুনি বলবো, তিনি যেখানে থাকুন পরম শান্তিতে থাকুন এবং তার অসমাপ্ত কাজ যেন আমরা সম্পন্ন করতে পারি। তার পরিবার পরিজনদের এই মুহূর্তে ঈশ্বর শক্তি প্রদান করুক, তারা এই দুঃখ কাটিয়ে উঠুক। আপনারা তাকে যে শ্রদ্ধা করতেন এবং তিনি আপনাদেরকে কতটা ভালোবাসতেন আমি বোধহয় অনেকটাই জানি। আমি জানি আজকেও আপনারাও অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত। আপনাদের হৃদয়ের এই অনুভূতিও তার
এই যাত্রাপথ, যে যাত্রাপথে তিনি, আমরা যেটাকে বলি যে পরম ঈশ্বরের আশ্রয়ে তিনি গেছেন, সেখানেও আপনাদের সেই বার্তা পৌঁছাবে। আবারও সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, সম্মানিত মঞ্চে যারা রয়েছেন তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, বিশ্ববন্ধুদার চরণে আমার কোটি কোটি নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। তিনি ভালো থাকুন, যেমনি ছিলেন বিশ্বের বন্ধু হয়ে ওপারেও যেন অপার শান্তিতে তিনি বিরাজ করেন। সবাইকে নমস্কার। রতনদা, জিতেনদা এবং কল্যাণীদি অনেক কিছু তুলে ধরেছেন, যে আমাদের এই প্রয়াত অধ্যক্ষ উনি উনার জীবনী নিয়ে ওনারা দীর্ঘকাল ওনার সাথে এই ত্রিপুরার রাজনীতি জগতে আঙ্গিনায় ওনারা যুক্ত ছিলেন, এবং ওনার যে গুণাগুণ, উনি যে একজন গুণী রাজনীতিবিদ ছিলেন, উনি যে একজন জননেতা ছিলেন, উনি যে একজন লড়াকু প্রতিবাদী নেতা ছিলেন, সকলের মুখ থেকে আমরা সবাই এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা সবাই শ্রবণ করেছি। এবং এই বিধানসভার, ত্রিপুরা বিধানসভার ইতিহাসে উনি প্রথম অধ্যক্ষ যে ওনার সরকারি অধ্যক্ষ দায়িত্ব পালনের মাধ্যমে উনি প্রয়াত হয়েছেন। এটা আমাদের ত্রিপুরা বিধানসভার সেটাই প্রথম আমরা এই শ্রদ্ধাঞ্জলি করছি। তো যাই হোক, এটা আমরা সবাই মেনে নিই, এটা প্রকৃতির বিধান। এই প্রকৃতিতে আসতে হলে যেতে হবে, সেটাই আমরা কমিটমেন্ট করে এখানে আসতে হয়, নইলে আসাও যায় না। বিধান, এটাও একটা বিধানসভা, আমাদের মধ্যে একটা বিধান আছে। আমরা যারা মানব জাতি এবং আমরা যারা দেশ চালাই, দেশ পরিচালনা করি, আমাদের যে সংবিধান আমরা যে বানিয়েছি, আমাদের মাধ্যমে একটা বিধান, যে বিধানের মাধ্যমে আমরা সবাই, বিধানের দ্বারা আমরা সকলে পরিচালিত, তার বাইরে আমরা কেউই না। তার উপরও কিন্তু আরেকটা বড় বিধান, যার নাম হচ্ছে প্রকৃতির বিধান। এই প্রকৃতি বিধান বড়ই কঠিন, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো প্রকারের অপশনও থাকে না। কেউ বলতেও পারে না প্রকৃতির বিধান কখন কার উপর সেটা প্রয়োগ করা হবে। আমাদের বিধান কিন্তু আমরা সেটাকে পরিবর্তন এগুলি আমরা করতে পারি, যেহেতু এটা আমাদের এই মানব জাতির মাধ্যমে বিধান আমরা বানিয়েছি। কিন্তু প্রকৃতির বিধান বড়ই নির্মম। যতই আপনজন থাকুক, যতই প্রিয়জন থাকুক, যতই ভালো লোক থাকুক, আমরা যতই চেষ্টা করি, প্রকৃতি কিন্তু তার এই কঠিন সিদ্ধান্ত থেকে অনড়। আর তার কারণে আজকে আমরা মানতে হয় যে জন্মালে মরিতে হবে, এটাই সত্য। আজকে আমরা প্রয়াত অধ্যক্ষর এই বিশ্ববন্ধু সেনের ওনার স্মৃতিচারণে আমরা অনেক ওনার জীবনী শুনেছি। আমিও দু চারটি কথা এখানে শেয়ার করছি। আসলে উনি বিজেপি পার্টিতে আসার পরে ওনার সাথে আমার
ডাইরেক্ট সম্পর্ক হয়েছে। তার আগে উনি একজন নর্থ জেলার একজন বড় রাজনীতিবিদ ছিলেন, সেটা আমরা জানতাম। উনি একজন কংগ্রেসের নেতৃত্ব ছিলেন নর্থ জেলার, এবং আমাদের রাজ্যের মধ্যে উনি ওনার শুরুয়াত জীবন উনি বিরোধী নেতা হিসেবে শুরু করেছেন, এবং যেটা আমাদের অপোজিশন লিডার জিতেন্দ্র বলেছেন যে ওনার যে সৌন্দর্য, ওনার যে মহিমা, ওনার যে প্রয়োজন, সেটা বিরোধী নেতা হিসেবে উনি খুব একটা ব্যক্তি ছিলেন। এবং যারা বিরোধী হিসেবে যারা মানুষের মন জয় করতে পারে, সে হোক বিরোধী ব্যক্তি, সে হোক নিজের দল, তারা অ্যাকচুয়ালি সত্যিকারের রাজনীতিবিদ। সরকারে থেকে সবাই নিজেকে তৈরি করতে পারে, কিন্তু বিরোধী আসনে থেকে নিজেকে তুলে ধরা, বিশেষ করে জনগণের কাছে নিজেকে তুলে ধরা, জনগণের কাছে নিজেকে জনপ্রিয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করে, এটা নিজস্ব ব্যক্তিত্ব ছাড়া সেটা কখনোই সম্ভব না। আর সেগুলি আমরা শুনেছি। এটা আমাদের অপোজিশন লিডার, উনিও আমাদের ত্রিপুরা রাজ্যের একজন সিনিয়র রাজনীতিবিদ। রতন দাও অনেক আমাদের এই রাজ্যের মধ্যে এখন একজন, উনি সবচেয়ে বড় বরিষ্ঠ ব্যক্তি রাজনীতিবিদ। ওনাদের মুখ থেকে আমরা এগুলি শুনেছি। তারা কর্মীদের মানুষের দুঃখ কোনদিন বুঝবে না। কেউ করে দেখবেন হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে যায়, জনপ্রতিনিধি হয়ে যায়, আবার রাজনীতি থেকে হারিয়ে যায়। লেখাপড়া করে প্রফেসর হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, লয়ার হওয়া যায়, আইএস হওয়া যায়, আইপিএস হওয়া যায়, কিন্তু রাজনীতির জন্য অন্য মেধা দরকার। সেই মেধাটা বিশ্বতা ছিল। সবাই কিন্তু মেধা থাকে না। পৃথিবীর যত কিছু পরিবর্তন, পজিটিভ পরিবর্তন বা উন্নতি, রাজনীতিদের মস্তিষ্ক থেকে এসেছে। আমার মনে আছে, আমি একবার আর্ট অফ লিভিং এর কর্ণধার শ্রী শ্রী রবিশঙ্করের ব্যাঙ্গালোরে গিয়েছিলাম 20 বছর আগে। বলেছিলাম, গুরুজি, আমি রাজনীতি থেকে সরে যেতে চাই। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। उन्हीं बोलते अगर ना। आपका कोई सुझाव है तो যদি हमें তুমি कमेंट সমাজের कीजिए, সেবা করতে চাও, सब्सक्राइब कीजिए যদি মানুষের AGT সেবা Live করতে চাও, 24/7। অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট চাও, তাহলে রাজনীতিদের সেবা করার যতটুকু স্কোপ আছে সেটা পৃথিবীর কোথাও কিছুতে পাবে না, অন্য কোনো প্রফেশনে পাবে না। সেটা আজও আমার মনে রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের হৃদয় থাকতে হয় বিশাল বড়। প্রয়াত বিশ্ববন্ধু সেন ছিলেন বড় মনের মানুষ। বিধানসভার যারা জনপ্রতিনিধি হয়ে আসে, এদের মধ্যে অনেকেই মানুষের কাছে শ্রদ্ধা আসনে রয়েছে, আজীবন থাকবে, বিশ্বতেও থাকবেন। কিন্তু এই যে কথাগুলি বললাম, যারা এই রাজ্যের উন্নয়নে এই বাঁ দিকে এবং ডান দিকে, কতজন মনে রাখি? উন্নয়ন তো তারাই করেছে সমাজের সব মানুষকে নিয়ে। কোন দলের প্রশ্ন নয়, এটা ইচ্ছা করে এই স্টেজটা ব্যবহার করলাম এই কথা বলার জন্য। সবাই কিন্তু জনপ্রতিনিধি হয়ে টিকে থাকতে পারে না, হারিয়ে যায়। তো politics becomes noble when power is used not for self but for service. Those who enter politics with a heart to serve elevate it into a noble profession. True politicians are not power seekers, they are people's caretakers. In a democracy like India, politics is a noble calling where service to the people is the highest duty.
Public service is the soul of politics. Politics gains dignity through sacrifice and service. একটা কথা অনেক জায়গায় বলি, বিশেষ করে স্কুল কলেজের কোনো মিটিং থাকলে বলি, লাইফ ইজ এ নোটবুক, 2 pages, that is first page and the last page are already written by God. যদি গডকে কেউ মানেন, মাঝখানের পাতাগুলি এমটি। আপনি ঠিক করবেন আপনি কৃষ্ণ হবেন না কংস হবেন, আপনি ঠিক করবেন রাম হবেন না রাবণ হবেন, আপনি ঠিক করবেন মন্দিরে যাবেন না পতিতালয়ে যাবেন, সেটা আপনার উপর। বিশ্বদার এই যে এমটি পেজগুলি উনি সুন্দরভাবে, যেটা আমাদের অপোজিশন লিডার, আমাদের চিফ হুইপ সুন্দর করে, তাদের মতো এত সুন্দর ভাষা আমার নেই, কিন্তু এই কাজগুলি জনপ্রতিনিধিদের প্রত্যেকের, আগেও একদিন বলেছিলাম, কিন্তু তাদের ভুলে গেলে চলবে না। শুধু স্মরণ সভা করলাম, শ্রদ্ধা জানালাম, কিন্তু তার যে অ্যাক্টিভিটিস এত বছরের, এরা অন্য প্রফেশনে যেতে পারত। উনি ভালো স্টুডেন্ট ছিলেন, অন্য প্রফেশনে যেতে পারত, কিন্তু ওই যে বলছি, এটা আলাদা মেধা। অনেকে টিকে থাকতে পারে, বহুত বড় বড় শিক্ষাবিদ পলিটিক্সে টিকে থাকতে পারেনি, জনপ্রতিনিধি হয়ে টিকে থাকতে পারেনি। তো বিশ্ববন্ধু সেন মানুষের জন্য চিরদিন কাজ করে গেছেন, তাই আমার বিশ্বাস উনি সবসময় মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বিশ্ববন্ধু সেন অমর রয়ে তোমায় অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার। দুইজন আপনাদের সামনে বিশ্বদার ব্যাপারে আলোচনা করেছেন। আমার সাথে ওনার পরিচয় 80-র দশক থেকে, 2008 থেকে লাগাতার 4 টার্মের বিধায়ক উনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, কবি, সাহিত্যিক, গায়ক, অভিনেতা, এক কথায় সংস্কৃতিপ্রিয় মানুষ ছিলেন। যেটা একটু আগে বলেছে যে অবসর সময় সবসময় গান শুনতেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। যারা রবীন্দ্র অনুরাগী তারা কখনো খারাপ হতে পারে না। তিনি ছিলেন ধর্মনগরের মানুষের কাছে বিশ্বদা। সুন্দর এবং রুচিসম্মত বক্তব্য রাখতেন, মানুষের সাথে সখ্যতা ছিল ভীষণ। কিন্তু মনে রাখে কজন আমি জানি না। এখানে আমাদের বাঁ দিকে শচীন সিং থেকে আরম্ভ করে বিপ্লবদেবের ফটো পর্যন্ত এখানে আছে। এর মাঝে 10 জন মুখ্যমন্ত্রী, 3 জন আছে, বাকি 7 জন নেই। ডান দিকে 11 জন স্পিকার, 2 জন বেঁচে আছে, 9 জন নেই। আসলে কি মনে রাখি? আমার ডাউট। আমরা সবসময় বলি সবাই মনে রাখে, আমি জানি না মনে রাখে কিনা।
প্রয়াত বিশ্ববন্ধু সেন, হ্যাঁ, তিনজন, চারজন বেঁচে আছে স্পিকারের মধ্যে। ঠিক আছে, বিশ্বদা ছিলেন আমাদের একান্ত আপনজন সহকর্মী। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের হয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করার সুবাদে আমরা একে অপরের কাছাকাছি আসি এবং মেইনলি উনি কাজ করতেন তৎকালীন উত্তর জেলাতে, মেইনলি ওনার অ্যাক্টিভিটি বেশি ছিল এবং জাতীয়তাবাদী ভাবধারা বিশ্বাসী বিশ্ববাবু ছাত্র জীবন থেকে কিন্তু ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের একজন দক্ষ নেতৃত্ব হিসেবে দলীয় সংগঠন এবং বিভিন্ন রকম স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন বিশ্বদা। ওনার আহ্বানে কিন্তু হাজার হাজার দলীয় কর্মী সমর্থক জড়ো হয়ে যেতেন। এটা সব জায়গায় কিন্তু পাওয়া কঠিন। যেহেতু আমি বিরোধী দল নেতা ছিলাম এবং পরবর্তী সময় পরিষদীয় মন্ত্রী, তো এর থেকে বলতে পারি পরিষদীয় ব্যবস্থাপনা সম্পর্কে ওনার কিন্তু দক্ষতা অর্জন করেছেন। থার্ড টাইমে উনি উপাধ্যক্ষ হন, ফোর্থ টার্মে গিয়ে উনি স্পিকার হন এবং যখন অপোজিশনে ছিল যুক্তিনিষ্ঠ আলোচনা, যেটা আমাদের অবসীনরা বলতেন, সমালোচনার মাধ্যমে সরকার পক্ষকে জনগণের সাথে কাজ করার পথ দেখিয়েছেন তিনি। বিশ্বদা অপোজিশন লিডারের সময় দেখতাম আমাদের মিটিং যখন হতো এবং পরবর্তী সময় পরিষদের বৈঠকগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়গুলি বিধানসভায় উত্থাপন করার জন্য উনি প্লেস করতেন। কেউ থাকবে না আমরা জানি, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, কিন্তু স্মৃতি থেকে যাবে। এই যে কথাগুলি, এটা আমার কাছে সন্দেহ হয় কজন শচীনদার কথা মনে রাখছি, কজন নিভেন্দার কথা মনে রাখি, কিন্তু বক্তব্য রাখার সময় বলছি অনেকে মনে রাখবো, রাখে না। তো দীর্ঘ পথ চলার স্মৃতিগুলি বারবার চোখের সামনে ভেসে উঠছে। উনি কিন্তু, আমার মনে আছে একটা ঘটনা, উনি কংগ্রেসের যখন ব্যর্থতা মনে করেছেন, আমি বলছি না, তখন উনি তৃণমূলে যোগ দেন। আগরতলা একটা হোটেল, এটা হলো, হোটেলটার নাম হলো রয়্যাল গেস্ট হাউস। আমিও তখন কংগ্রেস দলের মেম্বার ছিলাম। সবাই ঠিক করলো কংগ্রেসে থাকবে না, বিশ্বদা ধর্মনগরে। ওই মিটিং আমি উপস্থিত ছিলাম। উনি বলছেন আমি কিন্তু তৃণমূলে যাব না। আবার টেলিফোন বলছে আমি যাব না, আমি যদি যাই ভারতীয় জনতা পার্টিতে যাব। কিন্তু বলছেন আমি যাবই না, কিন্তু চাপে পড়ে পরবর্তী সময় গিয়েছে। আমি মিটিংয়ে ছিলাম, কিন্তু পরবর্তী সময় উনি বিজেপিতে এসেছে।
তো এই আমাদের ক্ষতি হয়েছে। রাজনীতি অঙ্গনে খুব কিন্তু কম মানুষ আছেন যারা এই সংস্কৃতির সাথে যুক্ত, এরকম লোক কিন্তু খুব কম আছে, খুব কম। রাজনীতি হলো সমাজের সবচেয়ে মহান ব্রত। আমি মনে করি পলিটিক্স ইজ দি অথরিটেটিভ এলোকেশন অফ ভ্যালুজ অফ সোসাইটি। প্রকৃতপক্ষে অনেকে রাজনীতিকে শিল্পকলার সঙ্গে যুক্ত করেছেন। তাই আমরা বলতে পারি পলিটিক্স ইজ এ ক্লাসিক্যাল আর্ট পারফর্ম বাই ক্রিয়েটিভ অ্যান্ড জেনারেটিভ পিপল। মানে হচ্ছে রাজনীতি হচ্ছে এমন একটি ধ্রুপদী শিল্প যা মূলত সৃজনশীল এবং কল্যাণকামী মানুষের দ্বারা সম্পাদিত হয়। কিন্তু যারা রাজনীতির কথাটির সঠিক অর্থ এবং মর্মার্থ যথাযথ উপলব্ধি পারেন না, তারাই রাজনীতিকে ভুলভাবে ব্যাখ্যা করেন। অনেকে রাজনীতিকে পেশা বা প্রফেশন বলে চিহ্নিত করেন, কিন্তু পৃথিবীর সকল রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক দার্শনিকগণ রাজনীতিকে একটি মহান এবং তাৎপর্যপূর্ণ দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করেছেন। সমাজের প্রতি নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা না থাকলে, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর কল্যাণের জন্য আত্মনিবেদন এবং আত্মত্যাগের অঙ্গীকার না থাকলে রাজনীতিতে সফল হওয়া যায় না। তাই প্রকৃত অর্থ রাজনীতি হলো সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব ভুবনের কল্যাণকামিতায় আত্মনিবেদনের বার্তা। কেন এই কথা বললাম? জনপ্রতিনিধির এবং রাজনৈতিক ব্যক্তিদের অনেক সময় গালি খেতে হয়, কিন্তু সমাজের যা নোংরামি কিংবা নর্দমা নোংরা জিনিস রাজনীতিকে পরিষ্কার করে, আর কেউ না। জনপ্রতিনিধি এমন ব্যক্তিদের হওয়া উচিত নয় যারা মানুষের দুঃখে, বেদনায়, আর্তনাদে যাদের মন ব্যতীত করে না, বিচলিত হয় না, তাদের রাজনীতিতে আসাই উচিত না। রাজনীতিবিদদের হতে হবে ইমোশনাল, সংবেদনশীল, যারা কোনোদিন অতীতে রাজনীতি করেননি কিংবা সমাজের সাথে কোনো কাজে যুক্ত ছিলেন না, তারা কোনোদিন জনপ্রতিনিধি হওয়া উচিত না। তো এটা ঠিক যে তার বয়স হয়েছিল 72 বছর, কিন্তু তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এটা গোনাক্ষরেও নিশ্চয়ই আমাদের কারো সেরকম মনে হয়। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তার যে একটা নিজেকে উজ্জীবিত করার যে শক্তি, ব্যক্তিগতভাবে যে সে আঘাতটা একটু কঠিন হলেও এটার সাথে মোকাবেলা করে সে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি ফিরে আসবেন সমহিমায়, আবার আমাদের এই বিধানসভা তথা অধিবেশন পরিচালনা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। এবং যে কোনো দিনই তিনি ফিরে আসবেন ঠিক এরকমই ভাবতাম, যেন একটা সুখবর পাবো। তিনি আসলে যদি বিধানসভাতেও না আসেন, তার বাসায় গিয়ে হলে দেখা করব, এরকমভাবেই আমি মনে মনে অপেক্ষা করতাম। যাই হোক, যেটা প্রকৃতির বিধান, সবাইকে চলে যেতে হবে, তিনি এই যুদ্ধে আপাতত হেরে গেছেন, আজকে আমাদের মধ্যে নেই। তো আজকে তাকে আমরা স্মরণ করছি। অবশ্যই একটা মানুষের নানা দিক আছে। আমরা একটা মানুষ সমাজের জন্য, মানুষের জন্য যা করে গেছেন, সর্বদা আমরা সে কথাগুলি সেখানে মনে রাখব। তো ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় 2008 সালে যখন তিনি প্রথম নির্বাচিত হয়ে আসেন, তখন আমার 4th টার্ম, আমিও 4র্থবার নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমরা টিজার ইভেন্টসে তিনি
বিরোধী বেঞ্চে। আমার থেকে বয়সে তো প্রায় 5-6 বছর বড়। স্বাভাবিকভাবেই যারা বিরোধী বেঞ্চে থাকেন, এটা যে কোনো সময়ে তাদের চেষ্টা থাকে হাউসকে গোটা, শুধু যারা এই সভার সদস্য তারা না, অন্যরা কথা না বললে বিধানসভার যে সচিবালয় এবং সবাইকে নিয়ে আর সমস্ত স্টাফ, যে কোনো সদস্য ট্রেজারি হোক বা অপোজিশন বেঞ্চ, তারা চেষ্টা করেন তাদের কথা বলার যুক্তি এবং তার নানা ভঙ্গিমার মধ্য দিয়ে কীভাবে যে জনগণের বক্তব্যকে পৌঁছানো যায়। শুধু মিডিয়া যারা আছেন অবশ্যই তারা তো খুবই ইম্পর্টেন্ট, তাদের কাছে পৌঁছানো, এমনকি এই বিধানসভার চেয়ার টেবিল কার্ড সবাইকেও যাতে কনভিন্স করা যায়। তো আমরা দেখতাম যে বিশ্ববন্ধুবাবু খুব সুন্দরভাবে তিনি একজন শিল্পী, নাটক ইত্যাদি করতেন এবং দেখেছি ওনার চেম্বারে গিয়ে স্পিকার হবার পর আমরা কথা যখন বলি তখনও রবীন্দ্রসঙ্গীত তার ইয়েতে বাজত, কম্পিউটার থেকে, সেখানে যে ছোট্ট বক্স আছে সেখানে, অর্থাৎ খুবই সঙ্গীত প্রেমী। এবং শিল্পীরা সাধারণত উদার মনের হন, একটু সময় পেলেই গান শোনার, আবৃত্তি শোনার চেষ্টা করেন, তিনিও তাই ছিলেন। তো সেই তার যে গুণটা, এটা বিধানসভার মধ্যে গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ইস্যু তুলে ধরার সময় তার সেই আর্ট, সেই স্কিলটা এত দারুণ ব্যবহার করতাম। তো মাঝে মধ্যে স্বাভাবিক বিধানসভাতে যারা বিরোধী দল নেতা বিরোধী বেঞ্চ থেকে তারা বেশি সময় নেন, নিতে চান, নিতে হবে। তো অনেক সময় তিনি বলতে উঠতেন, রতনবাবু তখন বিরোধী দল নেতা ছিলেন, তারপরে সুদীপবাবুও ছিলেন। তো রতনবাবু সেই এমনি করে, তো আমরাই বলতাম আরে ওনাকে একটু সময় দিন না। স্পিকার বলতেন সময় শেষ হয়ে গেছে, তো না আরো কিছু দিন। তবে বলতাম যে না, শর্ত বলতাম যে আপনি কাব্যিক ডঙ্গে সেভাবে বলুন, দারুণ বলতেন। আর একটা গুণ ওনার আছে, সেটা হলো সারা ত্রিপুরার যে কথা বলতেন অবশ্যই, কিন্তু নিজের যে বিধানসভা কেন্দ্র সে সম্পর্কে আমিও বিধানসভার সদস্য, কিন্তু আমিও সেরকমভাবে বলতে পারি না। অন্য কথা বলতে গিয়ে নিজের বিধানসভার কথা অনেক সময় ভুলেই যায়, কিন্তু এটা মনে রাখতেন। এবং একটা কথা বারবার বলতেন, যেটা আমাকেও খুব প্রভাবিত করেছে, সেটা হলো ধর্মনগরে রেলের ডিভিশন চাই। যতদিন তিনি বিরোধী বেঞ্চে ছিলেন, অন্তত আমি 2008 সাল থেকে 14 সালের প্রথম 1.25 বছর আমি ছিলাম, এমন কোনো অধিবেশন বোধহয় যায়নি যারা মানুষ লিখেন বা রেকর্ডে দেখবেন এটা আছেই। তারই বক্তব্য কীভাবে আমাকে প্রভাবিত করেছে, আমি যখন সাংসদ হয়ে যাই ষোড়শ লোকসভাতে, তো সংসদে একটা আছে, প্রভিশন আছে, প্রত্যেক দিনই 0 আওয়ার থাকে। কিন্তু এই 0 আওয়ারটা আমাদের বিধানসভাতে প্রচলিত 0 আওয়ার মতো নয়। আমি এটা সংসদীয় মন্ত্রীকে বলছি, পার্লামেন্টে সেটা এখানে প্রয়োগ করার জন্য। সেটা হলো যে এই যেদিন সেশন হবে তার আগের দিন বিকাল 5টায়, কোনো দিন স্পিকার এটাও অ্যালাউ করে পরদিন সকাল 10টা, অর্থাৎ অধিবেশন শুরু হওয়ার আগে এটা লিখে দিতে হয়। এরপর 10:30 নাগাদ এটা ব্যালটিং হয়। প্রত্যেক দিন
20 জন সাংসদ সুযোগ পান তার বিষয় তোলার জন্য। তো লিখে দিতে হয় কি বিষয়ে কথা বলবেন। তো আমি এরকম একদিন ব্যালটিংয়ে যে এই রেল সম্পর্কে বলার সুযোগ পেয়েছি, বলবো হঠাৎ করে মানে চিন্তা করছিলাম যে না, আমার ওই বিধানসভার কথা মনে পড়ে গেল যে না, বিশ্ববন্ধুবাবু আমাদের মাননীয় প্রয়াত স্পিকার মহোদয় যে রেল ডিভিশন, আমি এক্স্যাক্টলি সেটাই বলেছি, ত্রিপুরার যে একটা রেল ডিভিশন চাই এটা, এবং ধর্মনগরে হোক। কেন ধর্মনগর আসলো, আগরতলা কেন আসলো না আমার মনেও। এই যে ওনার সাথে যে প্রায় এই 8 থেকে 2014 সাল অবধি প্রায় 6 বছর, এই যে প্রায় প্রত্যেক অধিবেশনে যে শুনেছি ধর্মনগর, আমার থেকে এটা বেরিয়ে যায়নি। অর্থাৎ এটা প্রভাবিত করেছে এবং তার সে বক্তব্য আমি অনুনীত করেছি লোকসভাতে। তারপর আরেকটা কথা খুব মনে আছে, যে খুবই যে ওনার প্রয়াত হয়ে যাওয়ার পর আমার খুব মনে পড়ছে, সেটা হলো যে যেদিন তিনি স্পিকার হন, তা আমি তখনও লিডার অপোজিশন হয়নি, সিপিএম দলের ফ্লোর লিডার। তিনি খোঁজ নিয়েছেন যে আমি আছি কিনা, তো আমাকে ডেকে নিয়ে এখানে চাটা খাওয়ালেন। আমার চেয়ে বয়সে বড় হলেও তিনি খুব আদর করে যত্ন করে আমাকে জিতেনদা বলে রাখেন সবসময়, তখনও এবং স্পিকার হওয়ার পর। এবার বলি, আরে আপনি আমার চেয়ে বয়সে বড়, কেন আমাকে দাদা বলছেন? যে না, আপনি তো আমার চেয়ে এই বিধানসভাতে প্রায় 15-16 বছরের বড়, এই জন্য এই সভাতে আপনাকে আমি সম্মান দিই। ঠিক আছে, তো একটা কৃতজ্ঞতা আপনাকে জানাবো আজকে আমি। সেই কৃতজ্ঞতা কি? সেই কৃতজ্ঞতা হলো যে আমরা যখন বিরোধী বেঞ্চে ছিলাম, স্বাভাবিক লিডার অপোজিশন, তিনি সময় নেবেন বেশি, ওনাকেই প্রেস করতে হয়, রিজার্ভ বেঞ্চে তার কথাই বেশি শুনবেন। তা আমাকে বসিয়ে দিতেন। আপনি আমাকে, রতনবাবু মনে আছে কিনা জানি না, আমি বলতাম, আরে আপনারা বিশ্ববন্ধু বাবুকে কেন সুযোগ দিচ্ছেন না? তার ভেতরে এই যে হাউসকে ইমপ্রেস করার জন্য, প্রভাবিত করার জন্য যে ট্যালেন্ট আছে, যে আর্ট আছে, আর ওনাকে সুযোগ দেন না কেন? এবং আপনি আমাকে বলতেন যে না, আপনি একদিন আসবেন, চিন্তা করবেন না, আপনি এখন পেছনে আছেন, সামনে আসবেন। উনি, আমি কবে বলেছিলাম কথাটা আমি জানি না, উনি ঠিক মনে রেখেছেন। তো স্পিকার হয়ে যাওয়ার পর আমাকে চা খাওয়া থেকে বলছেন, জিতেনদা আপনি আমাকে বলেছিলেন, সেই সুবাদে আজকে আমি এখানে এসেছি। ঠিকই বলেছেন, আপনি একদিন সামনে আসবেন, এখন এসেছি। আপনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমার খুব খারাপ লাগছে এই কথাগুলো তিনি বলেছেন সেদিন আমাকে, মনে রাখছেন কথাগুলো। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন কেউ, অপোজিশন বেঞ্চের বিশ্ববন্ধু সেন আর ট্রিজার নয়, স্পিকার হিসাবে কোন রোলটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়? আমার মনে হয়েছে যে অপোজিশন হিসাবে তিনি যে রোল রেখেছেন অসাধারণ। মানুষের কথা বলতেন, এলাকার কথা বলতেন। এটা আমরা যারা এই বিধানসভার সদস্য প্রত্যেককেই তার এই গুণকে আমাদের অনুসরণ করা দরকার। হ্যাঁ, স্পিকার হিসাবেও অবশ্যই তার অভিজ্ঞতা, বিষয়বস্তুর গভীরে যাওয়া এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে নিয়মের বাইরে গিয়েও সুযোগ দেওয়া, এটা তিনিও করেছেন, সমস্ত স্পিকাররাই সেরকম করে থাকেন। তো এদিক থেকে আবার বাধ্যবাধকতা সেখানে আছে। যদিও স্পিকারকে তার আসনকে বলি আমরা একটা নিরপেক্ষ আম্পায়ার বা রেফারি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো সেদিক থেকে বিরোধীদের সুযোগ দেওয়া হলেও স্পিকারদের তরফ থেকে বিরোধীদের তো অভিযোগ থাকবেই। যাই হোক, আমি সেই থেকে বলছি না, কিন্তু আমি বলবো এই হাউসে তার সাথে 2008 থেকে 14 6 বছর এবং 2023 থেকে
25, এখানে 2.5 বছর, আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত उज्जवल এবং অবশ্যই একজন ये न्यूज स्पीकर कंटेंट और देखने दक्ष के अंपायर लिए हिसाब से शुक्रिया। अगर তিনি आपका कोई অত্যন্ত सुझाव है तो দক্ষতার हमें সাথে, कमेंट कीजिए, যোগ্যতার সাথে सब्सक्राइब তার দায়িত্ব कीजिए পালন করে গেছেন। एजीटी लाइव এটা আমাদের 24/7। সকলের কাছে অনুকরণীয়। Thanks for শ্রদ্ধা watching আমাদের AGT হৃদয়ের Live মধ্যে কাছে থাকবে। 24/7. তাকে আমরা হারালাম, এত তাড়াতাড়ি আমরা হারাবো এটা আমরা আশা করিনি। যাই হোক, মাননীয় প্রয়াত স্পিকার বিশ্ববন্ধু সেন, তার পরিবার পরিজনের প্রতি আবারও আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং বিধানসভা হিসাবেও যারা আমরা এই পরিবারের সদস্য তাদের সকলের প্রতি। প্রয়াত বিশ্ববন্ধু সেন আমাদের মাননীয় স্পিকার, তিনি তার স্মৃতি আমাদের মনে অমর থাকুক, জাগরুক থাকুক। ধন্যবাদ। প্রয়াত মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের স্মরণ সভা, এই সভায় উপস্থিত আছেন অ্যাক্টিং স্পিকার মাননীয় রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয় এবং মাননীয়া গভর্নমেন্ট চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া এবং আমাদের নবনিযুক্ত সচিব মিস্টার নাথ এবং এখানে আরও যারা আছেন আমাদের এই বিধানসভা পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, সবাইকে শুরুতে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার সাথে